যদি আমার গার্মেন্টসের খাতে যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, যদি আমরা গার্মেন্টসে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে না পারি, তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। যখন দেশগুলো প্রতিযোগিতা করে তখন কোন দেশ কত শুল্ক দিয়ে যাচ্ছে সেটা প্রতিযোগিতার বড় একটা ফ্যাক্টর। সেখানে ভিয়েতনাম উপরে যদি 20% থাকে, বাংলাদেশের উপরে যদি 35% শুল্ক হয়, তাহলে অবশ্যই ভিয়েতনামের একটা শুল্ক ভিত্তিক একটা অ্যাডভান্টেজ কিন্তু থাকলো। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের অন্য প্রতিযোগী দেশ দ্বারা প্রধানদের মধ্যে এখন আমরা জানি না যে ইন্ডিয়ার সঙ্গে কী হবে, পাকিস্তানের সঙ্গে কী হবে। তে যদি ওরা আমাদের থেকে ভালো সুবিধা পায় তাহলে এটা আমাদের কিন্তু প্রতিযোগিতা সক্ষমতার উপর একটা চাপ তৈরি করবে। ভিয়েতনামকে বলা হয়েছে যে সে ট্রান্সশিপমেন্ট করে কোনো জিনিস যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করার চেষ্টা করে, সেখানে 40% ডিউটি বসবে অতিরিক্ত। এখন ভিয়েতনামের যে আমাদের ওদের যে তৈরি পোশাকের যে শিল্প, সেটা পুরোটাই প্রায় দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক জিনিস তারা চায়না থেকে আমদানি করে, সেটা সুতা, তুলা এবং কাপড়। কাজে এখন দেখতে হবে যে ওই সব পণ্যগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে 40% যদি ট্যারিফ ইম্পোজ করে, তাহলে ভিয়েতনামের যে উজ্জ্বল প্রসপেক্ট মনে হচ্ছে, এটা হয়তো এরকম নাও হতে পারে, তারাও একটা বড় রকমের কিন্তু চাপের মধ্যে থাকবে। একইভাবে ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা জানি না, কিন্তু হয়তো ইন্ডিয়ার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হয়তো অনেক বেশি শক্তিশালী, তাদের সুতা আছে এবং সেই সুতা আমরা আমদানি করি, তাদের কাপড় তৈরি করার ক্ষমতাও কিন্তু টেক্সটাইলের, সেটার ক্ষমতাও কিন্তু আমাদের থেকে বেশি। তাহলে সেই ক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার খানিকটা সুবিধা থাকতে পারে যদি তারা একটা ভালো ডিল পেতে পারে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। উল্টা দিকে হচ্ছে যে ভিয়েতনামকে তো একরকম তারা এগ্রি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যত পণ্য নিয়ে আসবে সেই সব পণ্যগুলোকে তারা শুল্কমুক্ত সুবিধা দেবে। সুতরাং সেটাও তো একটা বড় একটা চাপ ওই সরকারের উপর। প্লাস আরেকটা জিনিস হয় কি, যে অন্য অনেক দেশের সঙ্গে তো তার বায়োলেটারাল চুক্তি আছে, তখন তারাও তো বলবে যে আমাদেরকে ওই সুবিধাগুলো দিতে হবে। তো এগুলো একটা দেশ, ভিয়েতনামের মতো একটা দেশ, বাংলাদেশের একটা দেশ, আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারবো সেই চিন্তা থাকছে। এখন অন্য সব দেশের উপরে যদি এইভাবে শুল্ক বসে, তাহলে ওভারঅল মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বাড়া মানে হচ্ছে যেসব বস্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে সেগুলোর দাম বাড়বে। ওইসব পণ্য সামগ্রীর দাম বাড়া অর্থই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ওইসব পণ্য সামগ্রীর আমদানি ছোট হয়ে যাবে, কমে যাবে, সংকুচিত হবে। কাজে আমাদের তখন অসুবিধা হচ্ছে এই যে একটা ছোট মার্কেট, যে মার্কেটটা সংকুচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, সেই মার্কেটে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হওয়া। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো $90 বিলিয়ন তৈরি পোশাক সারা পৃথিবী থেকে আমদানি করেছে। যদি এরকম 20-30 ভাগ রেটে যদি শুল্ক আরোপ করা হয়, ধারণা করা যেতে পারে যে তাদের টোটাল আমদানিটা কমে হয়তো $65 থেকে $70 বিলিয়ন ঘরে নেমে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আগে আমরা $90 বিলিয়ন মধ্যে $8 বিলিয়ন হয়তো আমরা রপ্তানি করেছি, এখন যদি এটা বাজেটটা 65 থেকে 70 বিলিয়ন ডলার হয়, এর মধ্যে আমরা কতখানি রপ্তানি করতে পারবো? তারপরে তো প্রশ্ন আছে যে অন্য দেশের সঙ্গে আমাদের ট্যারিফের ফারাকটা কতখানি হবে। তো সব কিছু মিলে একটা এই মুহূর্তে বড় মাত্রার অনিশ্চয়তা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের বাজার পৃথিবীতে নাই। কাজে এই বাজারে আমরা যত বেশি লাভ করতে পারি, যত বেশি লোকসান হওয়ার সম্ভাবনা আছে, পৃথিবীর অন্য কোনো বাজার থেকে সেটা করা যাবে না। এখানে অনেক কিছু সরকারকে কিন্তু করতে হবে, তাকে নেগোসিয়েশনটা ভালো করে করা, বোঝা এবং সবসময় একটা দেন দরবারের চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখুন, সরকারও হয়তো কোনো কোনো জায়গায় হাত পা বাঁধা থাকবে, কারণ এমন হতে পারে এমন কিছু শর্তাবলী মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চাইতে পারে যেটা আমাদের পক্ষে হয়তো দেওয়াটা সম্ভব না। সেই ঝামেলা তো আছে। যদি আমরা ধরে নিই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেক দামি গাড়ি তারা তৈরি করে, তাই না? আর ওগুলো যদি আমি শুল্কমুক্ত করে দিই, তাহলে এইটার যে পরিমাণ আমাদের ডিমান্ড বাড়তে পারে, এটা আমি ধরুন কীভাবে বন্ধ করব? তারপরে আমার রিজার্ভ ক্রাইসিস আছে। আমি যদি বিলাস বহুল দ্রব্যর যদি এখানে আমদানি উৎসাহিত করা শুরু করে, এখন আমার তো সেই রিজার্ভে তো সেই পয়সাও থাকবে না যদি ডোমেস্টিক্যাল ডিমান্ড বাড়ে। তখন কী হতে পারে? যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই, আপনারা বলতে পারেন যে না, এখন যেহেতু আমাদের টাকার মূল্যমানকে বলা হচ্ছে যে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে, বাজার ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হবে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম রিজার্ভের প্রেশার পড়লে আমাদের টাকার দাম ফল করলো আরও, তো সেটাও আমাদের জন্য ভালো হবে। তাহলে তো আমাদের ইনফ্লেশনের প্রেশার আসবে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশনের জায়গাটাকে আবার সেই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে। সুতরাং আমি এটাও মনে করি না যে সরকারের জন্যেও যে খুব সহজে যে উত্তরানোর জায়গাটা আছে, সেটা হয়তো আমরা ভালো মতো জানি না। ট্রেড নেগোসিয়েশনে
সব জিনিসগুলোকে বুঝতে হয় যে ওভারঅল আমরা বেনিফিট হতে পারবো কিনা। তে সরকারের সেখানে দেন দরবার করা ছাড়া আসলে তেমন বোধহয় কিছু করা নাই, কিন্তু এই দেন দরবারটাকে খুব ভালো করে করতে হবে। এর সঙ্গে আরও মনে রাখতে হবে যে পর্দার আড়ালেও কিন্তু অনেক শর্তাবলী থাকে। যে শর্তাবলী দেওয়া হয়েছিল সেখানে একটা নন ডিসক্লোজার একটা প্রভিশন যোগ করা আছে যে এইটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। মেবি এই জন্য হয়তো ওনারা সবার সঙ্গে নিয়ে আলোচনা করতে পারেন নাই, কাজে সেই চাপ কিন্তু আছে। যদি তাই হয় তাহলে পর্দার অন্তরালে যে বিষয়গুলা মার্কিন প্রশাসন হয়তো, আমি জানি না, হয়তো নেগোশিয়েট করতে যাচ্ছে, সেগুলো আমাদের জন্য কোথায় সুবিধা দেবে আমরা তো জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে চায়নার যে গ্লোবাল এখন যে আমরা দেখতে পাচ্ছি উত্থান, সেটাকে কিন্তু কন্টেইন করা। তো এরকম একটা সিচুয়েশনে যে আমাদের ওটাও বুঝতে হবে যে অন্য কোনো কন্ডিশনালিটি ছিল কিনা বা আমাদেরকে নিতে হবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখার জন্য। তো সুতরাং আমি বলবো যে আমাদের মতো দেশের জন্য এটা অত্যন্ত নির্মম পরিহাস যে একটা বৃহৎ পরাশক্তি, অর্থনৈতিক পরাশক্তির সঙ্গে একটা দুর্বল দেশ হিসেবে আমাদেরকে এইরকম বায়োল্যাটারাল একটা নেগোসিয়েশন করতে হচ্ছে।